আসসালামু আলাইকুম। মেশিন লাগবে এবং বাংলাদেশ উডটেকের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ রাশিদুর রহমান। নিজের মেশিন নিজেই ঠিক করি দ্বিতীয় পর্বে সিএনসি রাউটার মেশিনের জেড অ্যাক্সিসের একটি সমস্যা নিয়ে আজ আলোচনা করব এবং কিভাবে এটি সমাধান করা যায় সেটি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তো প্রথম পর্বে মেশিন লাগবে আমরা প্রথম পর্বটি করেছিলাম গত মাস আগে, মানে এক মাস আগে। তো সেটি পর্বের মূল ইস্যুটি ছিল সিএনসি রাউটার মেশিন কিভাবে ঠিক করা যায়। তো সেই প্রবলেমটি ছিল আমাদের জেড অ্যাক্সিসের প্রবলেম, যে কিভাবে আমরা এই প্রবলেমগুলো সমাধান করব। এই পর্বটির নাম ছিল নিজের মেশিন নিজেই ঠিক করি, প্রথম পর্ব। তো প্রথম পর্বটি শেষ করেছি আমরা, এখন দ্বিতীয় পর্ব নিয়ে আজ দেখাবো। তো প্রথমে মেশিনটি দেখাই। আচ্ছা, এই মেশিনের জেড অ্যাক্সিস ফাংশনটাকে বলা হয়, আমরা এটাকে বলি জেড অ্যাক্সিস। তো কি কি ইকুইপমেন্ট থাকে আমি একটু দেখাই, তাহলে হয়তো আবার বোঝাতে সুবিধা হবে। এই পর্বটি শুধুমাত্র যারা মেশিন কিনে ছোটোখাটো প্রবলেমগুলো ফেস করেন, সেগুলো সমাধান করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। যে সমস্যাগুলোকে সমাধান করতে গিয়ে আরও বেশি সমস্যা হয়, অথবা নিজের জায়গা থেকে চেষ্টা করে যে সমাধানগুলো করতে পারবো আমরা, সেই জিনিসগুলো দেখাবো। প্রাথমিক পর্যায়ের সমাধান। তো এখানে হচ্ছে 4টা বেয়ারিং থাকে, লাইনার বেয়ারিং। এখানে একটা অয়েলের লাইন থাকবে, অয়েল ডিস্ট্রিবিউটর, এবং এখানে সেন্সর থাকবে, কাপলিং থাকবে, এবং একটি স্প্যান্ডেল থাকবে। তো মোটামুটি এখানে এই কয়েকটি পার্ট থাকে। তো এই কয়েকটি পার্ট নিয়ে আজকে আলোচনা করব। প্রথম যে কাস্টমার যে প্রবলেমগুলো আপনারা ফেস করেন বা আপনাদের মুখ থেকে যে প্রবলেমগুলো আসে, তার মধ্যে প্রথম যেটি হয় যে মেশিন অন করার পর আপনারা হোম দেন। তো হোম দিলে যেটা হয় যে ডিরেক্টলি জেটটা উপরের দিকে উঠে এই সেন্সরটা, এটাকে বলা হয় জেড অ্যাক্সিস সেন্সর। তো এই সেন্সরটা এখানে একটা স্টপার থাকে, এই স্টপারে ব্রেক করে। তো যখন আমরা এটাকে অন করি, এখানে এসে স্টপারে থামে না, এখানে গিয়ে বাড়ি খায়, এই জায়গাটার দিকে বাড়ি খায়। হ্যাঁ, এটা হওয়ার কারণ কি? কারণ হচ্ছে, আমি একটু দেখাই। যদি আমি এখানে একটা মেটাল দিয়ে ধরি, দেখেন লাইট জ্বলতেছে। তো যদি এটাতে লাইট জ্বলে তাহলে ব্রেক করবে, যদি লাইট না জ্বলে তাহলে ব্রেক করবে না। তো লাইট জ্বলার যে কাজটা, সেটাই মূলত এই স্টপারের কাজ। তো আমরা প্রাথমিক পর্যায়ে একবার দেখব যে কিভাবে এটা করা যায়। আমরা শুধুমাত্র, আমি একটু রিমোটে দেখাই যে আমরা চাইলে সিঙ্গেল হোম দিব, আর মেশিনে কোনো সমস্যা হলে ডিরেক্টলি অল অ্যাক্সিস হোম দিব না। দিলে আমরা বুঝতে পারবো না যে কোন অ্যাক্সিসে প্রবলেম হচ্ছে। সেই ক্ষেত্রে হোম বাটনে ক্লিক করব, জেড বাটনে ওকে ক্লিক করব। আমরা দেখব এটা ব্রেক করে কিনা। এটা ব্রেক করে দিচ্ছে। তো আমি যদি এখন নিচে নামাই, আপনি এটাতে টাচ করবেন, দূরে রাখবেন, আরেকটু কাছে। দেখেন আমি এটা দেখাচ্ছি যে দূরে থাকলে কীভাবে, কেন ব্রেক করবে না। আর একটু উপরে উঠাবো, টাচ করবো। দেখেন আমি জেড দিছি, দেখেন ব্রেক করতেছে না। যখন উনি টাচ করলো তখন ব্রেক করলো। তো ব্রেক করার পর দেখবেন যে এখানে যে কালো অংশটা, দেখেন এক্স আমি এখনো হোমিং করিনি, ওয়াই হোমিং করিনি, যার কারণে এটা ব্ল্যাক কালার হয়ে আছে। জেডটা হোমিং পারফেক্টলি হওয়ার কারণে এটা
হোয়াইট কালার হয়ে গেছে। তো এইভাবে বুঝতে হবে আপনাকে যে কোন অ্যাক্সিসের সমস্যা সেটা বোঝা যায়, কিন্তু এইভাবেও আমরা এটা চেক করতে পারবো। আচ্ছা, দ্বিতীয় ইস্যু আসতেছে, এইটা হচ্ছে যদি এটাকে ব্রেক না করে এই সেন্সরটা, সেই ক্ষেত্রে আপনি এটা লুজ দিয়ে এটা কাছাকাছি নিয়ে আসবেন। এটা কত ফাঁকা থাকতে পারে আরেকবার দেখাই আমি। দেখেন মোটামুটি 1 থেকে 1.5 ফাঁকা আছে, ম্যাক্সিমাম 2 পর্যন্ত রাখলে এটা কাজ করে। তো এরপরে হচ্ছে সেকেন্ড যে প্রবলেমটা কাস্টমাররা বেশি ফেস করেন আপনারা, সেটি হলো এই হোম দিতে গিয়ে এখানে ব্লক হয়ে যায়। ব্লক হওয়ার কারণে আপনারা অনেকেই বলেন যে মেশিনটা আর কাজ করছে না। তো সেই ক্ষেত্রে যেটা করবেন যে মেশিনটা প্রথমে বন্ধ করবেন, বন্ধ করার পর মেশিনটা অন করবেন, তারপর এখানে ডিএসপিতে অল অ্যাক্সিস লেখা আসবে, আপনারা ক্যান্সেল করে দিবেন। দিয়ে আপনাকে এই মেশিনটা যখন উপরে থাকবে সর্বপ্রথম আগে নিচে নামাতে হবে, ম্যানুয়ালি হাত দিয়ে চাপ দিয়ে এটাকে নিচে নামাই নেবেন। তো নামানোর পর যেটা হবে যে ম্যানুয়ালি মুভমেন্ট হচ্ছে কিনা এটা আমরা চেক করে দেখতে পারবো। তো এখন সেকেন্ড প্রবলেমটা হচ্ছে যে এটাকে মোটরটা অনেক সময় ব্লক হয়ে যাচ্ছে। অনেকে দেখতেছেন যে ইউরো 20 আসতেছে, অনেকের E007 আসে। এটা নির্ভর করে আপনি কোন ব্র্যান্ডের ড্রাইভ ব্যবহার করছেন। তো আমার কাছে 2টা ড্রাইভ আছে এখন, একটা স্টেপার, একটা হচ্ছে ইয়াকো। তো আমি মোটামুটি 3টাই দেখাবো, এবং আমাদের কাছে একটা হচ্ছে এসি সার্ভো। তো আরেকটা আপনারা জানেন যে লিড শাইনের আরেকটি ড্রাইভ রয়েছে, যেটি হচ্ছে H2758। আচ্ছা, আমাদের কাছে H2758। হ্যাঁ, আচ্ছা, আমরা ওটা আপনাদেরকে দেখাবো। তো যেহেতু মোটরটি আমার এখানে রয়েছে, তো এটা খুলে না দেখিয়ে আমি এখান থেকে এটা করব। এটা হচ্ছে ইয়াকো একটি মোটর, ইয়াকোর একটি মোটর। তো যেটা হয় যে এখানে একটি ব্রেক রয়েছে, H2758। তো এখানে একটি ব্রেক সহ মোটর রয়েছে, এটা হচ্ছে ইয়াকো মোটর। তো এই মোটরটি কি কি পার্ট সেটা আমি একটু বলি। এটা হচ্ছে ব্রেকিং পার্ট, এটা হচ্ছে ইনকোডারের একটা সার্কিট রয়েছে এর ভিতরে, যেটাকে রিচ করা হচ্ছে ওর সার্কিট দিয়ে, যে ইনকোডারের মাধ্যমে রিডিং করার কাজটি করে থাকে। এবং এটা হচ্ছে মূল যে মোটরটি। তো আমি চাইলে এটিও বাদ দিতে পারবো, এটিও বাদ দিয়ে শুধু এই অংশটুকু দিয়ে মেশিন চালাতে পারবো। তো এখন বিষয়টি হচ্ছে যে যদি কোনো কারণে ব্রেকে প্রবলেম হয় সেক্ষেত্রে কি হয়। নর্মালি এখন মেশিনটা অন, আমি এটা লাইন দিয়েছি, ধরলাম যে আমি মেশিনটা এখন অফ করব। হ্যাঁ, আমি মেশিনটা এখন অফ করব। তো অফ করলে কি হয় সেটা একটু দেখাই। আচ্ছা, আমি এখন মেশিনটা অফ করছি। তো ধরলাম যে এখানে কানেক্ট করিনি, নর্মাল অবস্থায় আছে, এখানে কেবল রয়েছে, কোনো কানেকশন নেই। এখন এইটিকে আমি এই শ্যাপটাকে আমি কোনোভাবে ঘোরাতে পারবো না, কোনোভাবেই ঘোরাতে পারবো না। কেন ঘোরাতে পারবো না? কারণ এই ব্রেকিং যে পার্টটা, এই পার্টটা কাজ করছে, পুরো শ্যাপটাকে হার্ড করে ম্যাগনেট দিয়ে ব্লক করে দিয়েছে, যার কারণে আমি কোনোভাবে এটা ঘোরাতে পারছি না। তো এই না ঘোরার কারণে কি হয় যে আপনারা যখন মেশিনটা যখন উঠানামা করে, কোনো কারণে যে ব্রেক ফল্ট করে, আমরা দেখি যে মেশিনটা উঠানামা করতে পারছে না, সেক্ষেত্রে খুব হার্ড হয়ে যাচ্ছে। তো এখন এটাকে সমাধান করব কিভাবে? ফার্স্ট আমি কি ব্রেকটা কি খুলে ফেলবো? আসলে কি ব্রেকের সমস্যা?
আসলে কি মোটরের সমস্যা নাকি আসলে ইনকোডারের সমস্যা, আমি তো কিছু জানি না। তো সর্বপ্রথম আমি কী কাজ করব, সর্বপ্রথম আমাকে ব্রেকের লাইনটা চেক করতে হবে। আমি এখন সেটাই চেক করব যে ব্রেকটা আমি কীভাবে চেক করতে পারি। হ্যাঁ, তো এখন আমি মেশিনটা লাইন দিব। তো এখানে কোনো কানেক্ট করিনি, এখানে কোনো তার রাখিনি, এখানে কোনো তার রাখিনি। আমি শুধু দেখব যে এই মোটরের ব্রেকে লাইন দিলে এটা ঘুরে কিনা, তাহলে বুঝতে পারবো যে অ্যাটলিস্ট প্রাথমিক পর্যায়ে যে এই ব্রেকটা ভালো আছে নাকি খারাপ আছে। তো আমরা এখন ট্রাই করি। লাইন চলে আসছে, তার মানে আমার এখানেও ভোল্টেজ আসছে। আমি এখন দেখব হাত দিয়ে যে এটি ঘুরে কিনা। ঘুরছে, এটি ঘুরছে, খুব ইজিলি ঘুরছে। হ্যাঁ, তো তার মানে আমি বুঝতে পারছি যে এই মোটরের এই ব্রেকের পার্টটুকু কাজ করছে, এখনও ওপেন করে দিয়েছে আর ব্লক করেনি। ব্লক না করার কারণে আমি এটা হাত দিয়ে ঘুরাতে পারছি। আচ্ছা, এখন এই মোটরটা আমি শেষ করি পার্ট টু পার্ট, তারপর আমি মেশিনে দেখাবো, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে কেবলটি রয়েছে, এখানে 4টি কেবল রয়েছে। আমরা সাধারণত কি হয় যে কোনো একটা ড্রাইভ দিয়ে দেখাই আমি। এই ড্রাইভে এসি এ প্লাস এ মাইনাস বি প্লাস বি মাইনাস। তো এসি এই দুইটি পয়েন্টে আমাদের ভোল্টেজ দিতে হবে, সেটা ডিপেন্ড করবে এই ড্রাইভ কত ভোল্টেজ রিকমেন্ড করে, সেই ভোল্টেজটা আমাকে এখানে দিতে হবে প্রথম। সেকেন্ড হচ্ছে এই যে বাকি যে 4টি পয়েন্ট রয়েছে মোটর লিখে আছে, এটাতে এইভাবে থাকে, ওটাও দেখাই একটু, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা তো সেমভাবে এসি, বাট এটা তো মোটর নয়, বাট এ প্লাস এ মাইনাস বি প্লাস বি মাইনাস, এটাও সেম। এই পাশে রয়েছে এ প্লাস এ মাইনাস বি প্লাস বি মাইনাস এসি। তো মোটামুটি সবগুলোতেই সেমভাবে দেওয়া থাকে। এইরকম আরও একটি ড্রাইভ রয়েছে ব্ল্যাক কালারের, লিড শাইন কোম্পানির, ওটা তো সেমভাবে একইভাবে দেওয়া রয়েছে। তো এখন আমি এই 4টি পয়েন্ট আমি যদি দেখাই, তাহলে এখানে দেখা যাচ্ছে এ প্লাস এ মাইনাস, তার মানে এটা একটা পেয়ারের মতো কাজ করছে। হ্যাঁ, যদি একটু ডিটেলসলি বলি যে সংক্ষেপে, সেটা হচ্ছে যে একটা কয়েলের দুটো মাথা হয়, এ প্লাস একটা এ মাইনাস একটা, আবার পরের আরেকটা কয়েলের দুটো পয়েন্ট হয়, এ প্লাস একটা এ মাইনাস একটা, তার বি প্লাস একটা বি মাইনাস একটা। তো ঠিক এখানেও সেভাবে একইভাবে রয়েছে। এই কেবলেরই মাথা হচ্ছে এই কেবল, অর্থাৎ এই কেবলটি দিয়ে শুরু হয়েছে, এটা দিয়ে শেষ হয়েছে, আবার পরেরটাও সেম, এটা দিয়ে শুরু হয়েছে এটা দিয়ে শেষ হয়েছে, অথবা এটা দিয়ে শুরু হয়েছে এটা দিয়ে শেষ হয়েছে। হ্যাঁ, তো এখন আমি দেখাবো যে আমার ইয়াটা হচ্ছে যে এখানে পেয়ারে, হ্যাঁ, যে আমার যদি আমি বলি যে এই দুইটা হচ্ছে আলাদা কেবল, এই দুটো আলাদা কেবল, আমি দেখবো এখন এটাকে হার্ড হবে এবং নর্মাল থাকবে, মানে হাত দিয়ে আমি ঘোরাতে পারবো এবং ঘোরাতে পারবো না, এটা চেক করবো যে আসলে মোটরটা আমার কয়েলটা ভালো আছে কি না। হ্যাঁ, তো প্রথমে 4টা কেবল নিলাম, 4টা কেবলের মধ্যে আমি 2টা কেবল, হ্যাঁ 2টা কেবল আমি প্রথমে এই 2টা কেবল লাগাচ্ছি। হ্যাঁ, যে কোনো 2টো কেবল, হ্যাঁ আমি এই 2টা কেবল লাগালাম। এটা তো ভয়ের কোনো কারণে এটা শর্ট করবে না। হ্যাঁ, কারণ আমি তো কোনো ভোল্টেজ দিইনি, শুধু ব্রেকে ভোল্টেজ দিয়েছি। ব্রেকে ভোল্টেজ দেওয়ার কারণে এটাকে ব্লকটাকে ওপেন করে দিল, এখানে আর কোনো ভোল্টেজ নেই, সো এখানে শর্ট করার কোনো প্রশ্ন আসে না। তো এখন আমি এটাকে নিলাম, নিয়ে আমি এটাকে শর্ট করলাম। ফার্স্ট শর্ট করে দেখবো এটা ইজিলি ঘুরে কিনা। হ্যাঁ, ইজি ঘুরতেছে, তার মানে এটা পেয়ার না আমার, কারণ যদি পেয়ার হয় তাহলে ঘুরবে না, আমি ঘুরাতে পারবো না। হ্যাঁ, আচ্ছা, আমি এখন এটা নিই, বাকি দুটো কিন্তু আলাদা। হ্যাঁ, বাকি দুটো ওপেন থাকবে, এটাও ইজিলি ঘুরতেছে, তার মানে এটাও না আমার। হ্যাঁ, বাকি থাকতেছে আর এইটা, বাকি থাকতেছে এইটা। আমি এটা এখন চেক করলাম, বাকি দুটো ওপেন থাকবে। আমি ঘোরাচ্ছি, আর ঘোরাতে পারতেছি না। আর ঘোরানো যাচ্ছে না, তার মানে হচ্ছে এটা হচ্ছে পেয়ার, মানে একটা কয়েলের 2টা মাথা হয়, সেটারই প্রথম অংশ এটা, দ্বিতীয় অংশ এই কেবলটা। তো এখন আমি যেহেতু 2টো কয়েলের কথা বলছি, একটা কয়েল এটা গেল, দ্বিতীয় কয়েল হচ্ছে এটা। আমরা এই 2টা দেখব।
এইটাও হার্ড থাকার কথা। যদি হার্ড থাকে তাহলে মোটর ভালো, যদি না থাকে তাহলে মোটর খারাপ। হার্ড আছে, দেখুন একটু একটু ক্লোজ দেখা যায়, জায়গাটা হালকা একটা মোচড় দিবে। এবার এটা কিন্তু তার মানে এটা 100% ভালো আছে। আমাদের কাছে নষ্ট মোটর নাই, থাকলে দেখানো যেত না নষ্ট মোটর কি হয়। তো সেকেন্ড কখনো যদি আমাদের কাছে মোটর আসে আমরা এটা অবশ্যই দেখাবো। তো এটা হচ্ছে একটা বিষয় যে আমার মোটরটাকে চেক করা যে আমার মোটরটা ভালো আছে না খারাপ আছে। আচ্ছা, এখন সেকেন্ড হচ্ছে আমার এই ইনকোডার কেবল। এই ইনকোডার কেবলটা হচ্ছে যদি কোনো কারণে ইনকোডার কেবল প্রবলেম হয় সেক্ষেত্রে ইউরো 20 আসতে পারে। তারপর হচ্ছে ব্রেকে যদি আপনার হার্ড থাকে সেক্ষেত্রে ইউরো 007 আসতে পারে, আরও অন্য অন্য অ্যালার্ম আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখন যেহেতু এটা ব্রেকটাও বুঝাইলাম, ইনকোডারটা বুঝাইলাম এবং লাস্ট মোটরের কানেকশনটা কিভাবে হয় সেটিও আমরা বুঝাইলাম। তো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আমরা এখানে জেটটা, অনেকেই বলেন যে মেশিনটা যখন আমার প্রবলেম হয় যে আর ঘুরছে না, বা চাপ দিচ্ছি মেশিনে ডিএসপিতে চাপ দিচ্ছি কিন্তু উঠানামা করছে না। তো উঠানামা না করার কারণে আমি বুঝতেও পারছি না যে আসলে প্রবলেমটা কোথায়। আমার এই বেয়ারিংয়ের সমস্যা, নাকি এই বল স্ক্রুতে সমস্যা বা বল বেয়ারিংয়ের সমস্যা, নাকি আদৌ মোটরের সমস্যা, নাকি ইনকোডার কেবলের সমস্যা, নাকি ব্রেকের সমস্যা। এইটা সহজভাবে বোঝানোর যে সিস্টেমটা সেটা আরেকটু দেখাই আমি। ফার্স্ট আমি কাপলিংটা লুজ করব। আমি একটু জেটটা নামাই নিই, দেখাই দিচ্ছি। জেটটা একটু নামাই নিব আমি, কারণ যেন আমার স্প্যান্ডেলে বা কোনো ক্ষতি যেন না হয়। আমি একটু নামাই নিলাম, একটু এখানেও খেয়াল করতে হবে, এটাও বুঝাই দিচ্ছি আমি। দেখেন এখানে আমি একটু দেখাই, এটাকে কাপলিং বলা হয়। এই কাপলিংয়ের দুটো পার্ট, একটা হচ্ছে উপরের পার্ট, একটা হচ্ছে নিচের পার্ট। উপরের পার্টটা হচ্ছে উপরের যে মোটরটা রয়েছে এই মোটরের শ্যাফটটাকে আটকে ধরছে, তো এই অংশটা, এবং এই অংশটা হচ্ছে নিচের শ্যাফট, যেটা বল বেয়ারিং বা বল স্ক্রু যেটা আপনারা বলেন, তো এটাকে আটকে ধরে রাখতেছে এই নাটটা দিয়ে। তো আমি সবসময় চেষ্টা করি, কাস্টমারদের বলি যে এই নাটটা লুজ দেওয়ার কথা। এই নাটটা লুজ দিলে কি হয় যে আমি বুঝতে পারি তখন যে আমার মোটরটা বা শ্যাফটটা ঘুরতেছে কিনা, তো এটাও ঘুরবে। হ্যাঁ, এটাই আমরা দেখাবো। তো আমরা এখন দেখব যে সবার আগে যেটা করবো যে আমার এটা ঘুরছে না, আমি এটাকে ডিসকানেক্ট করে দিলাম, মোটরটা ভালো আছে কিনা সেটা আমি এখন চেক করবো। তো আমরা এটাকে লুজ করে দিব। অনেকে লুজ করতে গিয়ে যেটা হয় যে কথা বলতে বলতে অনেক কথাই আসে আসলে। তো অনেকে এই যেটা করেন যে আপনারা অনেকে বলেন ভাই এটা কীভাবে আমি টাইট বা লুজ দিব, এইটা এইভাবে তো ঢোকে না, এইভাবে তো ঢোকে না, প্লাস হচ্ছে কীভাবে দেবো। তো আমি অনেকে বোঝানো বলি যে এই পার্টটুকু দিয়ে এই প্লাসের এই যে মাথাটা রয়েছে এই মাথাটা আমি যদি এটা ধরি তাহলে কিন্তু এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমি এটা ধরার চেষ্টা করব, দিয়ে আমি চাপ দিতে পারি, এটা ঢুকাই দিয়ে আমি চাপ দেওয়ার একটা ফোর্স ক্রিয়েট করতে পারি এই জায়গায়। তো আমি লুজ দিলাম, এখন আমি যদি ধাক্কা দিই নিচে নামবে না, কারণ হচ্ছে আমি এখানে অলরেডি একটা কাঠের টুকরা ঢুকিয়ে দিয়েছি যেন নিচে না পড়ে যায়, ফল ডাউন যেন না হয়। তো এখন আমি দেখব যে আমি সবার আগে এই মোটরটা ঘুরে দেখব যে আমার মোটরটা ঘুরে কিনা। হ্যাঁ, মোটরটা ঘুরে কিনা। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এই নাটটা খুব বেশি লুজ দেওয়া যাবে না। আমার এখানে স্পেস রয়েছে কিছু অংশ, কিছু অন্যান্য মেশিনে একটু কম গ্যাপ থাকে, অনেক সময় বেশি লুজ দিলে এটা এখানে ব্লক হয়ে আটকে যায়। হ্যাঁ, তো এটার জন্য একটু খেয়াল রাখি সবাই এগুলো। তারপর আমি একটু চেক করে দেখি, না ফাঁকা রয়েছে। আচ্ছা, এখন দেখেন আমি কিন্তু উঠানামা করাচ্ছি, ঘোরাচ্ছি, দেখেন কোনোভাবে এইটা উঠানামা করছে না। হ্যাঁ, এটা কিন্তু দেখেন ঘোরাচ্ছি আমি, এটা ঘুরতেছে,
কিন্তু এটা উঠতেছে না বা নামতেছে না। হ্যাঁ, এটার কারণটা হচ্ছে, তার মানে আমি বুঝতে পারতেছি যে আমার মোটরের অংশটুকু ভালো রয়েছে। তো আমার সেই ক্ষেত্রে প্রবলেম হতে পারে, বেয়ারিংয়ের প্রবলেম হতে পারে, লাইনার বেয়ারিংয়ের প্রবলেম হতে পারে, বল স্ক্রুতে প্রবলেম হতে পারে, এখানে একটা বেয়ারিং রয়েছে। হ্যাঁ, এই বেয়ারিংয়ের প্রবলেম হতে পারে, নিচে আর একটা বেয়ারিং রয়েছে, আমি নিচ থেকে দেখাতে পারবো কি না জানি না। ঠিক এইখানে দেখা যায়, একটু নিচ থেকে দেখেন, এই যে ঠিক এই জায়গাটা, এখানে একটা বেয়ারিং রয়েছে, জানি না দেখা যাচ্ছে কিনা, নিচে একটা বেয়ারিং রয়েছে। ঠিক উপরের যে পার্টটা রয়েছে, এই পার্টের নিচের অংশে সেমভাবে আরেকটা বেয়ারিং রয়েছে। তো এই বেয়ারিংগুলো ব্লক হয়ে গেলেও কিন্তু আপনার এটা উঠানামা করে না। এখন আমাকে দেখতে হবে যে প্রবলেম কোথায়। যদি মোটরের পার্ট হয়, আমি মোটর পার্টটা অলরেডি বুঝে দিচ্ছি আপনাদেরকে, আপনারা এইভাবে চেক করতে পারবেন। ব্রেকের পার্টটুকু, ব্রেক কয়েক ধরনের হয়, এখানে এক ধরনের ব্রেক রয়েছে, এখানে এক ধরনের ব্রেক রয়েছে। আমরা প্রয়োজনে পরবর্তীতে এটা আরেকটা দেখাবো যে ব্রেক নিয়ে, ব্রেক কী ধরনের ব্রেক, কয় ধরনের ব্রেক হয়, আমরা এটা দেখাতে পারবো আপনাদেরকে। তো যদি মোটরের সমস্যা হয় সেই ক্ষেত্রে মোটর নিয়ে কাজ করবেন, আর যদি মেকানিক্যাল প্রবলেম হয় সেই ক্ষেত্রে এই অংশটুকু যে রয়েছে, আপনি এই অংশটুকু নিয়ে আমরা কাজ করব। এখন যেটা হতে পারে যে আমরা কিভাবে বুঝবো যে আসলে লাইনারের সমস্যা নাকি বল স্ক্রুর সমস্যা। অনেক সময় ভিতর বল স্ক্রুর, যারা এই প্রবলেমগুলো ফেস করছেন তারা বুঝতে পারবেন ভালো যে বল স্ক্রুর ভিতরে কিছু বেয়ারিং থাকে, যে বেয়ারিংগুলো কিছু বল থাকে, বলগুলোর মাধ্যমে মূলত এটা উঠানামা করে। এবং এই যে এখানে খাত থাকে, দেখেন একটু খাঁজ অংশটাকে দেখা যায়, এই খাত অংশগুলো আছে, এটার মাধ্যমে বলগুলো ঘোরাঘুরি করে। তো এখন আমরা এটা হাত দিয়ে যদি ঘুরাই, যদি এটা আমরা হাত দিয়ে ঘুরাই তাহলে কিন্তু বুঝতে পারবো এটা উঠানামা করবো কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, এটাকে লুজ দিতে হবে। হ্যাঁ, আমি দেখলাম যে আমার মোটরের পার্টটা ভালো, আমার মোটর ঘুরছে, খুব ইজিলি ঘুরছে, কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে না। আমি এখন যেটা করবো, মোটরটাকে হার্ড করব, টাইট লুজ দিব এবং এটাকে টাইট দেবো যেন হাত দিয়ে ঘুরাইতে পারি আমি। হ্যাঁ, সেটি করব। আমি এটাকে টাইট দেবো সর্বপ্রথম। আপনারা অনেকে চাইলে এইটিও আমি দেখাই দিই, এইটিও ব্যবহার করতে পারেন। এইভাবে ঢুকাই দিয়ে এটাকে প্রেস করলে বা ফোর্স ক্রিয়েট করলে টাইট হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে এটাকে আমি লুজ করব, এইভাবে চাপ ধরে আমি এটাকে লুজ করতে পারি। সরি 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 সরি, উল্টো দিক থেকে এটাকে আমি লুজ করলাম। এটাকে লুজ করলাম। এখন আমি এটা হাত দিয়ে ট্রাই করে দেখতে পারবো যে এটা উঠানামা ঘোরাঘুরি করে কিনা। হ্যাঁ, তবে সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনারা, যেহেতু আমরা এটা নিচে নামায় রাখছি, নামানোর কারণে এটাকে আর নামাতে পারবো না। এই ক্ষেত্রে যেটা করতে পারি, আমরা এটাকে হাত দিয়ে ধরে এটাকে সরাই ফেলতে পারি। খুব ইজিলিভাবে সরাই দিলাম। তো এই কারেক্ট টুকুটা সরাইলাম। সরানোর পর আমি যেটা করতে পারি যে এটাতে হাত দিয়ে এখন দেখবো যে ইজিলি নামে কিনা। দেখ, ইজিলি নামতেছে। তার মানে বেয়ারিংটা দেখেন, ইজিলি নামতেছে। হ্যাঁ, তার মানে আমাকে বুঝতে হবে যে আমার বেয়ারিংও ঠিক আছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে এখানে মূল ইস্যুটা দাঁড়ায় কোথায়, এই বল বেয়ারিং এবং লাইনার বেয়ারিং কোনটা নষ্ট। তো সেই ক্ষেত্রে যেটা করতে হয়, এটা কাভার খুলতে হয়। কাভার খুলে আপনি এটাকে আলাদা করে বেয়ারিংগুলোকে ডাউন করতে হয়, প্লেট থাকে এখানে। তো এইটা না একদিন আমাদের সব তো ফিক্সড করা। তো যাই হোক, প্রাথমিক পর্যায়ে আমরা চেষ্টা করলাম যে আসলে এইটা কিভাবে এই জিনিসগুলো প্রাথমিক পর্যায়ে ফাইন্ড আউট করা যায়, নিজেরাই ফাইন্ড আউট করা যায়। হ্যাঁ, আমরা একদিন সেন্সর নিয়ে কিভাবে সেন্সরে কানেকশনটা কিভাবে করতে হয় সেটা একটা ডায়াগ্রাম আর্ট করে দেখাবো, আমরা কানেকশনগুলো বোঝাবো। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যে কাস্টমারদেরকে ছোটোখাটো যে প্রবলেমগুলো আপনারা ফেস করছেন, এই প্রবলেমগুলো
জন্য আমাদেরকে নক করা বা আদার্স যারা আছে তাদেরকে নক করে করার কোনো প্রয়োজনে আপনারা নিজেই আপনার নিজের মেশিন ঠিক করেন। এখানে যেটা হয় মূল বিষয় হচ্ছে যে আপনার প্রোডাকশন ছোটোখাটো প্রবলেমের জন্য একটা ইঞ্জিনিয়ারের জন্য ওয়েট করতে গেলে একটা ইঞ্জিনিয়ার শিডিউল করে তারপর আসতে গেলে হচ্ছে অনেক দিন একটু লেট হয়ে যায়, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত ওয়েট করতে হয় ছোটোখাটো প্রবলেম। তো এই সমস্যাটা শুধুমাত্র এই সমস্যাটা থেকে আপনারা সমাধান পাওয়ার জন্য নিজেই ঠিক করতে পারবেন, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তো আমাদের কাছে যে আপনারা হয়তো জানেন যে আমরা মেশিন লাগবে, আমরা মাঠ পর্যায়ে এবং ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে কাজ করতেছি। তো আমাদের 10 বছরের একটা অভিজ্ঞতা রয়েছে এই ইন্ডাস্ট্রিতে। তো আমরা চাই এই জ্ঞানটুকু সবার মাঝে আসলে শেয়ার করতে, যেন সবাই যেন এই প্রবলেমগুলো, শুধুমাত্র এই প্রবলেমগুলো না, মানে যে প্রবলেমগুলো আপনারা ফেস করতেছেন আমাদেরকে বললে আমরা সেগুলো নিয়ে একটা করে ভিডিও করবো আপনাদের জন্য, এবং আপনাদেরকে এই সমস্যাগুলো থেকে সমাধান করার চেষ্টা করবো যেন আপনারা নিজেই নিজের প্রবলেমগুলো আপনারা সমাধান করতে পারেন। আমি এটাকে সাইড দিই এখন। এখন যেহেতু স্পিন্ডেলের একটা পার্ট রয়েছে, আমি স্পিন্ডেলের 2টা পার্ট দেখাবো। দেখেন মেশিনটা আবার আগের মতো করে করতেছে। হ্যাঁ, আমরা আরেকটা চেষ্টা করবো, যখন আমরা কাস্টমার প্লেজে প্রবলেমগুলো ফেস করি এবং কাজ করি ফিজিক্যালি, ওই সময়টা একটা লাইভ করতে বলে আরও ভালো হবে না, যে কাস্টমাররা ফিজিক্যালি দেখতে পারবেন। তো আমি যেটা দেখাবো এই স্পিন্ডেলের ইস্যুটা, এখানে 4টা বেয়ারিং থাকে, এখানে 2টো থাকে, উপরে 2টো থাকে। তো আমরা অনেক কাস্টমারই আপনারা বলেন যে স্পিন্ডেলের জাম হয়ে আছে, অনেক প্রচুর জাম বা হাত দিয়ে হলে শব্দ হয়। সবার আগে দেখবো এখানে 4টা ফুটো রয়েছে। তো কেন হয়, এই ফুটো দিয়ে বাতাস পাসিং করে, গরম বাতাসটা এবার দিয়ে বাতাস পাস করলে এটা গরম বাতাসটা দিক দিয়ে বের হয়ে চলে যায়। হ্যাঁ, উপরে ঠান্ডা বাতাস দেয়, উপরে এটা কুলিং ফ্যান থাকে, কুলিং ফ্যানটা ঠান্ডা বাতাস দেয় এবং এটাকে এই পাশ দিয়ে পাসিং হওয়ার পর দেখবেন আমরা যখন হাত দিব এখানে এটা প্রচুর একটা বাতাস পাওয়া যায়। হ্যাঁ, এই সাইড দিয়ে বাতাসটা বেরোয়। অনেকে আমরা ভাবি হয়তো কাটারের এটা একটা বাতাস, আসলে কাটারের বাতাস না, এটা হচ্ছে এইখান থেকে যে বাতাসটা পাসিং করে সে বাতাসটা। এটা হচ্ছে এয়ার টাইপ স্পিন্ডেল। তো এই কাজটাই যখন ওয়াটার টাইপ আমরা ইউজ করি তখন সেখানে পানি থাকে, তখন এইরকম কিছু ফুটা থাকে অংশ স্পিন্ডেলের ভিতরে, সেখানে পানি একটা ফ্লো থাকে, ওই পানিটা দেখা যাচ্ছে কন্টিনিউসলি সার্কেলিং করতে থাকে। তো যাই হোক, ওই সাইডে আর না যাই। তো এখন অনেকেই বলেন যে মেশিন চলা অবস্থায় বা মেশিন যখন আমরা রান করি দেখা যাচ্ছে যে স্পিন্ডেলটা যখন কাটিং করে ফুল আরপিএম না ওঠার আগেই গিয়ে স্টার্ট হয়ে যায়। তো যেটাতে হয় যে কাঠের মধ্যে অনেক দাগ আসে বা স্পিন্ডেলে প্রেশার পড়ে, সেটাকে কীভাবে সমাধান করবেন? হ্যাঁ, আমরা চাই আমাদের মেশিন লাগবে, এটা আমাদের সবথেকে বড় চাওয়া যে কাস্টমাররা নিজেদের প্রবলেম নিজেদের জন্য ঠিক করতে পারে। তো আমরা এই জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি কাস্টমারদের ছোটোখাটো ইস্যুগুলো। প্রথমে আমি আরেকবার দেখাই। প্রথমে মেনু বাটনে ক্লিক করব, তারপর ওকে বাটনে ক্লিক করব, এইটা দিয়ে আপ অ্যান্ড ডাউন স্পেন্ডেল সেট আপ, হোম সেট আপ, উপরে স্পেন্ডেল সেট আপ যাব। এখানে স্পেন্ডেল ডিলে লেখা আছে, এখানে 4000 আছে। হ্যাঁ, তো সেই সময়টা আমরা যদি এটা আপনাদের মনে হয় যে না আপনাদের টাইমিংটা হচ্ছে না, সেক্ষেত্রে আপনার টাইমিংটা একটু বেশি দরকার। তো আপনারা এটা 4000-এর জায়গায়, আমি সহজ ভাষা যদি বলি, এটা হচ্ছে 1000 মানে 1 সেকেন্ড, 2000 মানে 2 সেকেন্ড, তো 4000-এ 4 সেকেন্ড। হ্যাঁ, তো আমি এখানে 8000 করে দিব, সেটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী 8000 করে দেবো। হ্যাঁ,
কারণ আমি যদি এই স্পেন্ডেলটা রান করি তাহলে আমি এটা দেখাই প্রোগ্রাম কোনটা আমি তো বাস দেখাচ্ছি এখানে স্ক্রিনে। দেখেন আগে ছিল 4000, এখানে 4000 লাগে, রান করলেই 4000 আসতো। হ্যাঁ, তো এখন যেহেতু 8000 করছি তার মানে রান করার সময় 8000 আসবে। হ্যাঁ, এখানে 8 লেখা আছে, তার মানে 8 5 4 3 2 1 0, মানে আমার অলরেডি চলে গেছে স্কুলে। হ্যাঁ, আমি বন্ধ করে দিলাম। তো এটা দেখার উদ্দেশ্যটা হচ্ছে যে মেশিনটা কত সেকেন্ড পর গিয়ে কাজ করবে, সেটা মূলত মূল উদ্দেশ্যটা। যে আমি যদি 8000 দিই তাহলে 8 সেকেন্ড পরে, মানে 8 সেকেন্ডের মধ্যে আরপিএমটা ফুল উঠবে, তারপর যাবে। যদি 4000 দিই তাহলে 4 সেকেন্ড পরে গিয়ে ও কাজ শুরু করবে। এখন আপনার যদি আরপিএমটা উঠতে সময় নেয়, সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন বোধ অনুযায়ী আপনাকে এটা অ্যাডজাস্ট করতে হবে। এই কাজটা আমরা ইনভার্টারের মাধ্যমেও করতে পারি, কিন্তু আমি সাজেস্ট করবো যে আপনারা এটা করার দরকার নেই। এটা আমরা কোনো ইঞ্জিনিয়ারের হেল্প নিয়ে আপনারা করতে পারবেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটা করে দিতে পারবো। লাস্ট যে পার্টটা রয়েছে সেটি হচ্ছে সেন্সরের একটা পার্ট, অয়েল ডিস্ট্রিবিউটরের একটা পার্ট। তো আমাদের এই মেশিনের ফাংশনটা একটু আলাদা, তো আমি একটু দেখাই অয়েল ডিস্ট্রিবিউটরগুলো। সচরাচর এই মেশিন আমাদের এই মেশিনটা হচ্ছে একটু আলাদা মডেল করে নিয়ে আসা। আর অন্যান্য যে মেশিনগুলো রয়েছে সেই মেশিনগুলো এই যে XYZ, আপনার হচ্ছে এখানে মূল একটা অংশ থাকবে এই অয়েল, এটার পাশে এটা হচ্ছে Y, আর এক্সটা এর ভিতরে থাকবে, এবং জেডটা হচ্ছে এর ভিতরে থাকবে। এই অয়েল ডিস্ট্রিবিউটার XYZ। তো এখন আমি যেহেতু জেড দেখাবো, তার মানে জেডের হচ্ছে 5টা পয়েন্ট। হ্যাঁ, 5টা পয়েন্ট কী সেটা আমি দেখাচ্ছি। একটা 4টা বেয়ারিংয়ের জন্য 4টা পয়েন্ট, এবং এই যে লাইনারে বল স্ক্রু যে রয়েছে, এই যে এখানে একটা বল স্ক্রু রয়েছে, যে বল স্ক্রুটা দেখা যায় কিনা, এই বল স্ক্রুর ভিতরে অয়েল দেওয়ার জন্য একটা পয়েন্ট ব্যবহার করেছে। টোটাল 5টা পয়েন্ট। অনেকে 4টা পয়েন্ট থাকে, 4টা লাইনার বেয়ারিংয়ে 4টা পয়েন্ট দিয়ে রাখে, বাট এখানে 5টা ব্যবহার করা হয়েছে। তো এখানে দেখেন ওয়াইয়ের পার্টটা একটু টাইট বেশি ডাউন করা, মানে একটু টাইট বেশি দেয়া, তারপর হচ্ছে একটু বেশি, তারপরে দেওয়া আছে এক্সটা, তারপরে বেশি লুজ দেওয়া আছে জেডটা। কারণ জেডটা হচ্ছে অনেক দূরে, আমরা এটা জানি যে দূরে কোনো জায়গায় যদি তেল পাঠানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমি যদি একটু বেশি লুজ দিই তাহলে বেশি অয়েলটা ফ্লো করবে, আর কাচেরটা বেশি ফ্লো করার কারণে টাইট বেশি দিলে কম ফ্লো করবে। তো এখান থেকে আমি 4টা পয়েন্টই সর্বোচ্চ লুজ করে দিতে পারি, দিলে কি হবে, অয়েল ফ্লোটা অনেক বেশি হবে বাকি দুটোর তুলনায়। আর ওয়াইটা যেহেতু কাছাকাছি, তো ওয়াইটা আমরা একটু বেশি টাইট দিয়ে রাখবো। তারপরে হচ্ছে যেহেতু এক্স, তারপরে এক্স একটু বেশি লুজ দিব, তার থেকে বেশি লুজ দিব হচ্ছিল জেডটা। তো এই ছিল আজকের মেশিন লাগবে পক্ষ থেকে নিজের মেশিন নিজে ঠিক করি দ্বিতীয় পর্ব। তো আমরা তৃতীয় পর্বটি আবারও আপনাদের মধ্যে শেয়ার করব খুব শীঘ্রই। কোন অংশ নিয়ে দেখাবো আপনারা চাইলে আমাদেরকে শেয়ার করতে পারেন, সব কমেন্টে শেয়ার করতে পারেন, আমরা ওইটা নিয়ে কাজ করব। তো আজ এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন যেন আমরা আরও বেশি বেশি করে এই ধরনের ভিডিও করে আপনাদের মধ্যে শেয়ার করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।